নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ দল যখন রাজ্যে এসছে, বিশেষ প্রতিনিধি দল, রাজ্যের বিভিন্ন রাজনৈতিক হিংসার কার্যকলাপ যেখানে ঘটছে, ঘটনা যেখানে ঘটছে, সে সমস্ত এলাকা তারা পরিদর্শনে যাচ্ছেন, খতিয়ে দেখছেন। ইতিমধ্যে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব। এই প্রতিনিধি দলের অংশ হিসেবে এবং প্রতিনিধি দলও দেখা করেছে। আর এই সব কিছু নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী। তার প্রশ্ন, এই তৎপরতা অনেকটাই রাজনৈতিক। বরং এই তৎপরতা যদি কোভিড মোকাবিলায় দেখানো হতো, তাহলে এতদিনে কোভিড মোকাবিলার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারত রাজ্য। শুধু এ রাজ্য না, গোটা দেশ। নির্বাচনে জলের মতো টাকা খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, হোস পাইপে যেভাবে জল বেরোয় সেভাবে টাকা খরচ করা হয়েছে। সেই টাকা যদি রাখা হতো, ভালো কাজে লাগানো হতো, তাহলে নিশ্চিতভাবে কোভিড মোকাবিলার কাজে রাখতে পারত। কিছু প্রশ্ন উঠেছে। নির্বাচনে টাকা খরচ করে রাজনৈতিক দলগুলো, কেন্দ্রীয় সরকার নয়। সেই টাকা কোভিড মোকাবিলা কিভাবে সম্ভব ছিল? অর্থাৎ দলীয়ভাবে রাজনৈতিক দলগুলোকে কি দায়িত্ব নিতে বলছেন মুখ্যমন্ত্রী কোভিড মোকাবিলায়? নিশ্চিতভাবে রাজ্য সরকার নতুন ভ্যাকসিন নিতে চাইছে, তার জন্য সুপ্রিম কোর্টের দরজায় গিয়েছে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দল আসাটাকে কেন এভাবে দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সত্যি কি কেন্দ্রীয় সরকার এই সংকটের সময়, অতিমারির সময় কোভিড মোকাবিলায় নজর না দিয়ে রাজনীতি চাইছে, অন্তত এই রাজ্যে? আমাদের একটি বিশেষ প্রতিবেদন। অনেক বিল পাশ করেছে, অনেক আইন সংশোধন করেছে। একসময় এই বিধানসভায় সতী প্রিভেনশন অ্যাক্টের মতো অ্যাক্টও এই বিধানসভা থেকেই পাশ হয়েছে। সুতরাং এই বিধানসভার গুরুত্ব আমি মনে করি ভারতবর্ষের যতগুলো বিধানসভা আছে তার থেকে কোনো অংশে কম নয়। বরং সেন্ট্রাল ফোর্সের নামে আজকে কোভিড বাংলায় ছড়িয়েছে কি করে? 4 লক্ষ সিআরপিএফ আর সিএপিএফ সব এনে রেখে দিয়েছে। তারা গ্রামে গ্রামে গিয়েছে, ঘুরেছে, একটা আরটিপিসিআর টেস্ট হয়নি। 24 ঘন্টা হয়নি একটা গভর্নমেন্ট শপথ নিয়েছে, তার মধ্যে সেন্ট্রাল টিম পাঠিয়ে দিয়েছে, তার মধ্যে হুঙ্কার দিয়ে চিঠি দিয়েছে। কিছুতেই মেনে নিতে পারছে না মানুষের এই জয়টা। বাংলার মানুষের ম্যান্ডেট ওরা মেনে নিতে পারছেন না, এবং সেই জন্যই ওরা এই রকমগুলো করে বেড়াচ্ছেন, যা গণতন্ত্রের পক্ষে শুধু নির্বতায়। এবং বিশেষ করে ঐতিহাসিক কার্যকলাপের মধ্যে দিয়ে অনেক বিল পাশ করেছে, অনেক আইন সংশোধন করেছে। একসময় এই বিধানসভায় সতী প্রিভেনশন অ্যাক্টের মতো অ্যাক্টও এই বিধানসভা থেকেই পাশ হয়েছে। সুতরাং এই বিধানসভার গুরুত্ব আমি মনে করি ভারতবর্ষের যতগুলো বিধানসভা আছে তার থেকে কোনো অংশে কম নয়। বরঞ্চ জাগরণের দিক থেকে, সংস্কৃতি, সম্প্রতি, ইতিহাস তৈরি করার জন্য আরো বেশি। আপনারা একটা জিনিস শুনলে খুশি হবে, এবার এই বিধানসভার নির্বাচনে সর্বোচ্চ রেকর্ড প্রাপ্ত, যা কোনোদিন ভারতবর্ষের কোনো বিধানসভা ইলেকশনে হয়নি। তৃণমূল কংগ্রেসের বিধায়করা 31,360 বা 760 এইরকম একটা নাম্বারে গড়ে নির্বাচিত হয়েছে, যা কোনোদিন ভারতবর্ষের কোনো বিধানসভায় হয়নি। এবং বিশেষ করে ঐতিহাসিক কার্যকলাপের মধ্যে দিয়ে অনেক বিল পাশ করেছে, অনেক আইন সংশোধন করেছে। একসময় এই বিধানসভায় সতী প্রিভেনশন অ্যাক্টের মতো অ্যাক্টও এই বিধানসভা থেকেই পাশ হয়েছে। সুতরাং এই বিধানসভার গুরুত্ব আমি মনে করি ভারতবর্ষের যতগুলো বিধানসভা আছে তার থেকে কোনো অংশে কম নয়। বরঞ্চ জাগরণের দিক থেকে, সংস্কৃতি, সম্প্রতি, ইতিহাস তৈরি করার জন্য আরো বেশি। আপনারা একটা জিনিস শুনলে খুশি হবে, এবার এই বিধানসভার নির্বাচনে সর্বোচ্চ রেকর্ড প্রাপ্ত, যা কোনোদিন ভারতবর্ষের কোনো বিধানসভা ইলেকশনে হয়নি। তৃণমূল কংগ্রেসের বিধায়করা 31,360 বা 760 এইরকম একটা নাম্বারে গড়ে নির্বাচিত হয়েছে, যা কোনোদিন ভারতবর্ষের কোনো বিধানসভায় হয়নি। সেন্ট্রাল ফোর্সের নামে আজকে কোভিড বাংলায় ছড়িয়েছে কি করে? 4 লক্ষ সিআরপিএফ আর সিএপিএফ সব এনে রেখে দিয়েছে। তারা গ্রামে গ্রামে গিয়েছে, ঘুরেছে, একটা আরটিপিসিআর টেস্ট হয়নি। 24 ঘন্টা হয়নি একটা গভর্নমেন্ট শপথ নিয়েছে, তার মধ্যে সেন্ট্রাল টিম পাঠিয়ে দিয়েছে, তার মধ্যে হুঙ্কার দিয়ে চিঠি দিয়েছে। কিছুতেই মেনে নিতে পারছে না মানুষের এই জয়টা। বাংলার মানুষের ম্যান্ডেট ওরা মেনে নিতে
বিশেষ প্রতিবেদন আমরা দেখলাম, তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আলাদা করে শুনলাম। আর এই নিয়ে আসবো আজকের অতিথিদের সঙ্গে আলোচনায়। আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিয়ে আমার সঙ্গে রয়েছেন দীপ্তিমান বসু, বিজেপির তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন সঞ্জয় সরকার, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার সঙ্গে রয়েছেন, আরো অন্যান্য অতিথিরা আমার সঙ্গে রয়েছেন, অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস আমার সঙ্গে রয়েছেন, ইন্দ্রজিৎ ঘোষ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। আমি প্রত্যেকের সঙ্গেই কথা বলবো, কিন্তু তার আগে আমার অতিথিদের জন্য সাজিয়ে রাখা আজকের অগ্নিবাণ। অগ্নিবাণ এক, কেন্দ্রীয় দলে কেন আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের? অগ্নিবাণ দুই, অগ্নিবাণ দুই, হিংসার মতো করোনায় কেন তৎপর নয় কেন্দ্র? এবং অগ্নিবাণ তিন, রাজ্য তৎপর হলে হিংসা থামাতে কেন্দ্রীয় দলকে কি আসতে হতো, বা কেন্দ্রীয় দল কি আসতো? এই নিয়ে আসবো আজকের আলোচনা। আজকের অতিথিদের সঙ্গে আমার সঙ্গে সঞ্জয় সরকার রয়েছেন। আমি সঞ্জয় বাবুর কাছে প্রথমে যাব। সঞ্জয় বাবু, আপত্তি কোথায় কেন্দ্রীয় দল এলে, স্বরাষ্ট্র মন্ত্রকের দল এলে আপত্তি কোথায়? কেন এটাকে রাজনীতি মনে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? আমি তো একটা কথা বলতে চাই, আমার কি মনে হচ্ছে রাজ্যে কি কোথাও আইন শৃঙ্খলার পরিস্থিতি কি কোথাও খারাপ আছে? নেই, বলতে পারবে না কেউ বলতে পারবে না যে আমি রাত 12টার সময় বাড়িতে ঢুকছি, আমাকে রাস্তায় ছিনতাই হয়েছে। কোনো মহিলা বলতে পারবে না আমি 12টার থেকে 1টার সময় যখন বাড়িতে ঢুকছি তখন আমাকে কেউ ধরেছে, আমার কোথাও গ্যাং রেপ হয়েছে বা ছিটছাড় করেছে বা শ্লীলতাহানি হয়েছে, কেউ বলতে পারবে না। আমার প্রশ্ন হলো, কেন্দ্রীয় বাহিনী যখন এখানে এসেছিল তখন দেখুন নির্বাচনটা কি, নির্বাচন করেছে 1 দফায় বা 2 দফায় বা 3 দফায় করলে কি পাহাড় ভেঙে পড়তো না আকাশটা ভেঙে পড়তো? কোনটা ভেঙে পড়তো? কোনটাই পড়তো না। আর আরটিপিসিআরটা যদি সব সিআরপি আর কেন্দ্রীয় দলের যে সমস্ত লোক বা ভিআইপি কে যদি পড়া হয়, এটা অন্যায়টা কোথায়? আমি এখানে কোনো জায়গায় অন্যায়টা দেখতে পাচ্ছি না। আজ করোনায় যেভাবে মৃত্যুর হার বাড়ছে, মৃত্যুর মিছিল বাড়ছে, আমি পরশুদিনের একটা সংবাদ দেখলাম তো খুব দুঃখ পেয়েছি, আমি মানসিক দুঃখ পেয়েছি যে একদিনে 992 জন মানুষ মহারাষ্ট্রে মারা গেছে। কি ভয়ানক অবস্থা! আমার মনে হচ্ছে এই জায়গাটায় নরেন্দ্র মোদী, অমিত শাহ কোথাও আপনার ফরেন ডিপ্লোম্যাটিক পলিসি কোথাও ফেল করেছে, এবং যে ফেলটা করেছে সে ফেলটা হলো কি দেখুন, ডোনাল্ড ট্রাম্প তো একদিকে, আপনাকে আমি একটা কথা বলছি, ডোনাল্ড ট্রাম্প ভারতকে সমর্থন করার কথা বলে ঠিক আছে, এবং ডোনাল্ড ট্রাম্প যখন চলে গেল ওইখান থেকে বাইডেন আসতেন, বাইডেন এসে জিনপিং এর সঙ্গে হাত মিলিয়ে নেন। আমি দেখলাম কি ওখানে করোনার সমস্যাটা সম্পূর্ণ হয়ে শেষ হয়ে গেল। আর কোথাও দেখা গেল যে সেই ভাইরাসটা কোথাও না কোথাও ডিপ্লোম্যাটিকেই হোক, ইয়েতেই হোক, ইন্ডিয়ার এতে ইন করলো। আজ ভারতের জনগণ কি দেখছে? এক কঠিন পরিস্থিতি। আমি চেয়েছিলাম হিংসার প্রশ্নে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় দলের পরিদর্শনে আপত্তি কোথায়? সঞ্জয় বাবু, আপনি ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত পৌঁছে গিয়েছেন। আমি আবার একটু পশ্চিমবঙ্গে ফিরে আসি, দীপ্তিমান বাবুর কাছে আসি। দীপ্তিমান বাবু, সঞ্জয় বাবুর কথা অন্তত একটা জায়গায় আমার যুক্তিযুক্ত মনে হয়েছে। পশ্চিমবঙ্গে ভোটের কাজে আসা, নির্বাচনের কাজে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং যারা এসেছিলেন নির্বাচন কমিশনের তরফ থেকে, এখনো যে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসছেন, এরা সবাই যদি করোনা পরীক্ষা মানে কোভিড টেস্ট করে আসেন, তাহলে আপত্তি কোথায়? মুখ্যমন্ত্রী বারবার বলছেন এই সময়টা অতিমারীকে মোকাবিলা করবার, কিন্তু রাজনীতি করতে গিয়ে অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। এইভাবে অবাধে যদি এরপরেও মানুষ আসতে থাকেন, রাজনীতির কারণেই আসতে থাকেন, যদিও এই প্রতিনিধি দল যারা এসছে তারা প্রশাসনিক দল, কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য এরা রাজনৈতিক কারণে আসছেন, রাজনৈতিক উদ্দেশ্যে আসছেন, আর সেখানেই রাজ্যে কোভিড মোকাবিলায় চ্যালেঞ্জটার ঠিকঠাক মোকাবিলা করা যাচ্ছে না। নিশ্চয়ই অনির্বাণ, যদি বাইরে থেকে যে সমস্ত যারা আসছেন তারা কোভিড টেস্ট করে তাদের আসতে হবে, এই দাবিটার মধ্যে আমার অন্তত ব্যক্তিগত স্তরে কোনো আপত্তি নেই। করে আসতে হতেই পারে, সেটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু আগের যিনি বিশ্লেষক ভদ্রলোক, তিনি যেভাবে পশ্চিমবঙ্গের এই যে রাজনৈতিক এই যে সংঘর্ষের ঘটনাকে
উনি একেবারে বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পে চলে গেলেন, আমি ওই পর্যায়ে যাচ্ছি না। আমার কথা হচ্ছে যে করোনা হলে তবুও বেঁচে থাকার পরিমাণ বা বেঁচে থাকার পার্সেন্টেজটা অনেক বেশি, কিন্তু তৃণমূল আক্রান্ত হলে মানুষ বেঁচে থাকতে পারছে না। তার কারণ হচ্ছে আমরা ইতিমধ্যেই 13 জনকে আমরা দেখেছি যে ভোট পরবর্তী হিংসাতে মারা যেত। প্রশ্ন হচ্ছে যে একটা নির্বাচন যখন হয় তখন নির্বাচনে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করে, সেই দলগুলোর কিছু দলীয় বাধ্যবাধকতা থাকে, সেখান থেকে প্রচার করে। কিন্তু দল যখন জিতে যায়, যখন সরকার হিসাবে তারা নির্বাচিত হয়, যারা শাসক দল হন, তখন তাদের কিছু দায়িত্ব গণতন্ত্রের প্রতি এবং সেই রাজ্যের মানুষের প্রতি বা সেই জায়গার মানুষের প্রতি থাকে। এই যে গণতন্ত্রের প্রতি সেই রাজনৈতিক দলের দায়িত্ব, সেইটা তৃণমূল কংগ্রেস কোথায় পালন করছে, এইটাই আজকে সব থেকে বড় অনুসন্ধানের বিষয়। কারণ আমরা গণতন্ত্রকে বাঁচাবো বলি, গণতন্ত্রকে দুহাত দিয়ে বুকের শিশুর মতন রক্ষা করবো বলি, মানুষকে গণতন্ত্রের নাম ধরেই বা গণতন্ত্রের ধুয়ো ধরেই ভোট চাই। কিন্তু ভোট যখন মিটে যায়, যখন একটা দল জয়ী হয়, সেই দলটা যদি তার বিপরীত দিকে, তার বিরোধী গোষ্ঠীর দিকে বা তার বিরোধী দলের দিকে আক্রমণ করে, তাদের প্রাণ কেড়ে নেয় অথবা তাদের বাড়িঘর ভাঙচুর করে, কারণ আমি তো মনে করি কারোর বাড়ি তার কাছে মন্দির সমান, তার কাছে মসজিদের সমান, তার কাছে গির্জার সমান। সেই বাড়ি যখন আক্রান্ত হয়, সেই বাড়ি যখন ভাঙচুর করে দেওয়া হয়, সেই বাড়িকে বিনষ্ট করা হয়, বাড়ির আমি অমিত বাবুর কাছে আসবো। অমিত রায় রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। অমিত বাবু, কেন্দ্রীয় সরকার এই রাজ্যের হিংসা মোকাবিলায় স্বরাষ্ট্রমন্ত্রকের বাহিনী, স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ দল পাঠাতে যতটা তৎপর, করোনা মোকাবিলায় কি ঠিক ততটা তৎপর? প্রশ্নটা মুখ্যমন্ত্রী তুলছেন। আপনার প্রশ্নটা আরেকবার করবেন, আপনার অডিওটা পরিষ্কার আসছে না, যদি আরেকবার প্রশ্নটা বলেন একটু কাইন্ডলি। অমিত বাবু, যে প্রশ্নটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, যে কেন্দ্রীয় সরকার রাজ্যের রাজনৈতিক হিংসার মোকাবিলা করতে বা তার খতিয়ান নিতে যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দল পাঠিয়েছে, মুখ্যমন্ত্রীর অভিযোগ একটা রাজনৈতিক ফায়দা তোলবার জন্য নির্বাচনের পরও নির্বাচনী রাজনীতি থেকে সরকার বেরিয়ে আসতে পারছে না, কেন্দ্রীয় সরকার বেরিয়ে আসতে পারছে না, সরকারের প্রধান চালিকা শক্তি বিজেপি বেরিয়ে আসতে পারছে না, কিন্তু করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের এই তৎপরতা দেখা যাচ্ছে না। অমিত বাবু, প্রথমত নমস্কার, থ্যাংক ইউ ফর ইনভাইটিং অন ইয়োর শো। আর আমি একটা কথা বলে দিই, আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক নই, আমি কিন্তু বিজেপির কার্যকর্তা, এটা প্লিজ বুঝে নিন। আর রইল আপনার প্রশ্নের কথা, সেটা হচ্ছে যে পরিষ্কার কথা আমি বলতে পারি যে এই গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য স্টেট গভর্নমেন্ট যেটা আছে, সেটা আমরা দেখছি যে আমাদের কার্যকর্তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, রেপ করা হচ্ছে, বাড়ি লুট করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা সবাই জানি, আমরা প্রত্যেকটা মিডিয়া পর্দায় ছবিতে আমরা দেখতে পাচ্ছি। সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট তো চুপ থাকবে না, তারা নিশ্চয়ই কোনো অ্যাকশন নেবেন। এবং আই থিঙ্ক ইটস হাই টাইম দ্যাট দে শুড লুক আফটার পিপল অফ ওয়েস্ট বেঙ্গল। আমি কোনো রাজনৈতিক দল বলে বলছি না, সেটা আমরা জানি আইএসএফ এর একজনকে মেরে দেওয়া হয়েছে, খুন করে দেওয়া হয়েছে এবং অন্যান্য বিরোধী দলকেও টর্চার করা হচ্ছে। তো এটা আমি একদম বিরোধ করছি এবং আমি এটা বলছি তাদের আমাদের দেখার জন্য। আমি আরেকটা আপনাদের চ্যানেলে আমি মাননীয়কে হাত জোর করে অনুরোধ করব, যাতে বিজেপি গরিব কার্যকর্তাদের যাতে না অ্যাসাল্ট করা হয়, না মারা হয়। আমরা জানি এখন মানুষ কর্মহীন, অন্নহীন, সেখানে আরো বোধের মধ্যে বিস্ফোরক করাটা আমার মনে হয় একটা অনুচিত, একটা অমানবিক। যেখানে মানুষ খেতে পাচ্ছে না, সেখানে এই জিনিসটা করা, এটা অত্যন্ত 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 লজ্জা এবং দুর্ভাগ্য ব্যাপার আমি মনে করি। এবং আরেকটা কথা বলবো, যেখানে আমরা দেখলাম নজির, আমরা তো পার্থপ্রতিম বাবু, এই যে হাত জোর করে অনুরোধ করছি বলছেন বিজেপির কার্যকর্তা অমিত রায়, আমার প্রশ্ন, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে কোনো নাগরিককে কেন অনুরোধ করতে হবে তার প্রাণ, জীবন বা সম্পত্তি বাঁচানোর জন্য? শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দল করেন বলে বা সেই দলের কোনো সমর্থক বা কর্মীকে বাঁচানোর জন্য কেন এইরকম হাত জোর করে অনুরোধ করতে হবে? এ তো রাজতন্ত্রের নিয়ম, এ তো রাজতন্ত্রের নমুনা। কেউ বিরোধী যদি হয়েও থাকে রাজনৈতিক সময়, নির্বাচনের ক্ষেত্রে হয়েও থাকে, নির্বাচন মিটে গিয়েছে, সরকারের দায়িত্ব রাজনৈতিক বিরোধী, রাজনৈতিকভাবে তার নিজের দল অপর দল সবাইকে একসঙ্গে নিয়ে চলা এবং সকলের জীবন মান সম্পত্তি রক্ষা করা। এক্ষেত্রে হাত জোর করে অনুরোধ করার জায়গাটা আসছে কোথায়, কেন আসছে বলে মনে হয়? এবং সেটা আসছে বলেই কি স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দলও আসছে? অনির্বাণ, এই প্রশ্নটার মধ্যে অনেকগুলো উত্তর আসলে লুকিয়ে আছে। একটা আমি অন্তত বলতে চাইবো যে সত্যি সত্যি তো একটা বড় জয় একটা সরকার প্রতিষ্ঠিত যদি হয়, তাহলে সেই দায়িত্ব সরকারের অনেক বেশি হতে থাকে। যত জয় বড় হয়, জয় মানুষকে আর একটা নতুন ধরনের কি বলবো যে ইন্সপিরেশন দেয়,
আমি বললাম ইন্ট্রোস্পেকশন দেয়। ফলে এখানে দাঁড়িয়ে মুশকিলটা হচ্ছে যে ভোট মিটে যাওয়ার পরেও যে সরকারে প্রতিষ্ঠিত হওয়ার পর রাজধর্ম পালন বলতে যা বোঝায় সেটা সরকারকে করতে হবে। ইতিমধ্যে সরকার 16 জন 15 জন মারা গেছেন, তাদের জন্য 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন, কিন্তু 2-4 জন মানুষ গ্রেপ্তার হয়েছে এরকম অন্তত খবর আমার কাছে নেই। এটা হচ্ছে মোস্ট আনফর্চুনেট। এবং প্রশাসন যারা হচ্ছে এই শান্তি শৃঙ্খলা রাখবেন অর্থাৎ পোস্ট পোল ভায়োলেন্সের ক্ষেত্রে তাদেরও নিরপেক্ষ হতে হবে, যে নিরপেক্ষতা এখনো পর্যন্ত নেই। আরেকটা আমি বলছি, আরেকটা প্রশ্ন কে বলছেন, আমি এবার বলছি যে এই ভায়োলেন্সে হত হয়েছেন সব পক্ষ। আমি বলছি এই ভায়োলেন্সে বিজেপি কর্মীরা মারা গেছেন, তৃণমূলের কর্মীরা মারা গেছেন, বামপন্থীরা মারা গেছেন, প্রত্যেকে। আমি বলছি এইরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে যখন মারা যাচ্ছেন তখন আবার সেই মারা যাওয়া মানুষের ধর্মীয় পরিচয়টা যেন মুশকিল না হয়, বা দলীয় পরিচয়, যে হিন্দু মারা গেলেন বা বিজেপি কর্মী শুধু মারা যাচ্ছেন তা নয়। এই ভায়োলেন্সে সবাই মারা গেছেন এবং এই ভায়োলেন্সের থেকে মুক্তি চাই, যার জন্য এই প্রশাসনটা প্রয়োজন। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে এই ভোট পর্ব জুড়ে যে উত্তেজক প্রচারগুলো চলেছিল এটা কখনোই কাম্য ছিল না, যে বদলও চাই বদলাও চাই। আমি বললাম এই শব্দগুলো হচ্ছে অত্যন্ত উত্তেজক এবং প্ররোচক ছিল। আমি বলছি কিন্তু একটা জায়গায় সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমি বলছি সেই বিতর্কের ইতি টানা দরকার। কারণ এমনিতেই হচ্ছে এখন যে পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে এই যে কেন্দ্রের দল এখানে আসছেন, এটা কিসের জন্য আসছেন? এটা কি রক্ষা করতে, তা নয়, বিশুদ্ধ রাজনীতি। আবার উল্টো দিকে যে খুনটা হচ্ছেন, যে বাড়িঘর দূর ভাঙা হচ্ছে, সেটা কি স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে না, সেটাও রাজনীতি, তার পেছনে। আমি বলছি এই দুটো রাজনীতি বন্ধ হওয়া দরকার এই কোভিড সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে। কারণ এমনিতেই প্রতিদিন হচ্ছে আমাদের 100-র উপর মানুষ মারা যাচ্ছেন, তার মধ্যে 20,000 জন মানুষ ঘর ছেড়ে হাসপাতালে দৌড়াচ্ছেন আত্মীয় স্বজন নিয়ে। সেখানে যদি এই বাড়তি আমি বোঝা মানুষকে, এই অশান্তি পলিটিক্যাল ভায়োলেন্সের বোঝা মানুষকে যদি নিয়ে দৌড়াতে হয়, তাহলে বলছি এর চেয়ে দুর্ভাগ্যের কিছু নেই। আমি আবার বলছি নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রী তারা অনেক ভোটে জয়ী হয়েছেন, সেখানে দাঁড়িয়ে তাদের কাছে আশু চ্যালেঞ্জ, আশু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রয়োজন নেই। আমরা একটা বিপর্যয়ের মধ্যে আছি। এই বিপর্যয়ে দাঁড়িয়ে কেন্দ্র এবং রাজ্য উভয়কেই এই মোকাবিলার পথ ভাবতে হবে, যেটা অনেক আমি অমিত বাবুর কাছে যাবো। অমিত বাবু হাত তুলছেন এই প্রসঙ্গে কিছু বলবার জন্য। অমিত বাবু, পার্থপ্রতিম বাবুর কাছে কিন্তু দুটোই বিশুদ্ধ রাজনীতি। বিরোধী রাজনৈতিক দলকে এইভাবে আক্রমণ করা, ভোটের পরে খুন করা, তাদের জীবন মান সম্পত্তির হানি ঘটানো, এবং অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রকের যে প্রতিনিধি দল এসছে তারাও কিন্তু আসার পরে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ঘটেনি। এখনো পর্যন্ত মানুষের জীবন মান সম্পত্তি রক্ষা করার ক্ষেত্রে কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি। রাজ্য সরকার পারেনি, কেন্দ্রীয় সরকার পারল, এমন কিছু কিন্তু ঘটেনি। এখানেও রাজনীতি দেখছেন পার্থপ্রতিম বাবু। অমিত বাবু। না, আমি এখানে দেখুন দুটো কথা আমি নিশ্চয় করে বলবো। পার্থবাবু যেটা বললেন যে দিলীপ বাবু বলেছিলেন বদলও চাই বদলাও চাই, আমি পরিষ্কার একটা কথা বলি, বিজেপি যেটা রাজনীতি করে না সেটা প্রোডাক্টিভ রাজনীতি করে, পজিটিভ রাজনীতি করে, এবং আমি সেটা করি এবং আমি সেটাতে বিশ্বাস করি। আমি পরিষ্কার বাংলা ভাষায় আপনাকে বলছি, হ্যাঁ আমাদের মাননীয় দিলীপ দা বা দিলীপ বাবু বা দিলীপ ঘোষ যাই বলি না কেন, উনি বলেছেন, উনি কি বলেছেন, আমরা পাওয়ারে আসলে, অর্থাৎ আমরা যদি সরকারে আসি আমরা বদল নেব বদলাও নেব। এই কথাটা পজিটিভলি দেখুন না, উনি তো বলেননি আপনাকে মেরে ফাটিয়ে দেবেন। উনি যেটা মিন করেছেন সেটা হচ্ছে যেগুলো রাজ্য সরকার যেগুলো চ্যালেঞ্জ ছিল সেগুলো নিতে পারেনি সেগুলো আমরা নেব, অর্থাৎ চাকরি দেব, আমরা সোনার বাংলা করব, আমরা ইন্ডাস্ট্রি আনবো, আমরা মানুষের অন্য কথাটা চিন্তা করব, আমরা যাতে মানুষ সুস্থভাবে, কয়েক কোটি মানুষ দেখছেন, আপনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন কিন্তু বদলা কেন? অমিত বাবু বদলের কথা, কিন্তু বদলার কথা কেন? না হন, যাতে কর্মহীন না হন, এটা আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল এবং সেটা আমরা করতে চেয়েছিলাম। আজকে বাংলার মানুষ আমাদের সমর্থন দেয়নি, সেটা যে কোনো কারণে হোক না কেন, সেটা আমি মনে করি এটা আমাদের দুর্ভাগ্য, মানুষের দুর্ভাগ্য। আমি মানুষকে তো চ্যালেঞ্জ করতে পারি না, আমাদের ম্যান্ডেটটা আমরা মেনে নিয়েছি, এটা একদম সত্যি কথা, কিন্তু এটা খুব দুর্ভাগ্য। আমরা যেটা চেয়েছিলাম, হয়তো আমরা মানুষকে, আমরা যে কার্যকর্তা যারা আমরা কাজ করেছি, হয়তো আমরা সেটা বোঝাতে পারিনি মানুষকে, সেটা আমাদের জন্য চ্যালেঞ্জ। কিন্তু আমি মনে করি অন্য প্রশ্ন অমিত বাবু, কিন্তু আমার প্রশ্ন, আপনি দিলীপ বাবুর কথার প্রসঙ্গে আপনি যখন বললেন বদলার কথাটা, বদলাকে আপনি কি করে জাস্টিফাই করছেন? আমি নিশ্চিতভাবে এটা কখনোই বলবো না যে দিলীপ বাবু বদলা বলেছেন বলে রাজ্য সরকারকে বা রাজ্য সরকারের ক্ষমতায় আসীন দলকে এখন বদলার পথে হাঁটতে হবে, পাল্টা। কিন্তু দিলীপ বাবুর বদলার মন্তব্যটাকে আপনি লঘু করছেন কেন? আমার প্রশ্ন, সকলে কি দায় এড়াতে চাইছেন? কংগ্রেস কোনোদিন বদলার রাজনীতি করে না। না, একদম নয়। আমি তো আপনাকে পরিষ্কার বললাম, আমরা বদলা মানে কাজ যেটা আছে, যেটা রাজ্য সরকার করেনি, সেই কাজটা আমরা আরো বেটার ভাবে করব। আমি আবার পরিষ্কার করে বলছি, যাতে মানুষ অন্নহীন না
হন, যাতে মানুষ কর্মহীন না হন, সেটা আমাদের লক্ষ্য ছিল এবং সেইভাবে আমরা বদলা নেব। কেন নেগেটিভলি নিচ্ছেন? বদলা অনেক কাজ না। দিলীপ বাবুর সেদিনকে মন্তব্যের মেজাজ দেখে কিন্তু সেটা মনে হয়নি। আমি ইন্দ্রজিৎ বাবুর কাছে যাবো, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজনৈতিক বিশেষজ্ঞ ইন্দ্রজিৎ বাবু আমার সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ বাবু, আপনার কি মনে হয় অমিত বাবু যে ব্যাখ্যাটা দিচ্ছেন দিলীপ বাবুর কথার এবং মুখ্যমন্ত্রী যেভাবে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দলকে নিয়ে প্রশ্ন তুলছেন, আমার একটা প্রশ্ন ইন্দ্রজিৎ বাবু, সব মেনে নিচ্ছি, দিলীপ ঘোষের কথা আপনারা বলবেন, আপনারা রাহুল সিনহার বক্তব্য বলবেন, কি বলবেন আমি সেগুলো আগাম বলে দিচ্ছি, আপনারা প্ররোচনার কথা বলবেন, সায়ন্তন বসুর বক্তব্যের কথা বলবেন, কিন্তু আমি বলছি এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম দিলীপ ঘোষ নয়, সায়ন্তন বসু নয়, রাহুল সিনহা নয়, এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি গোটা নির্বাচন পর্বে বদলার কথা বলেননি। তিনি বলেছেন গণতন্ত্র রক্ষার কথা, গণতন্ত্র প্রতিষ্ঠিত রাখার কথা। তাহলে গণতন্ত্র রক্ষা এবং প্রতিষ্ঠিত রাখার কথা বলে যিনি ক্ষমতায় এসছেন, তিনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী, তখন দিলীপ ঘোষ, সায়ন্তন বসু অথবা রাহুল সিনহার কাঁধে এই হিংসার দায় চাপাবো কেন? রাজ্য সরকারের যা করণীয় ছিল করতে পারলে, করে রাখলে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক চাইলেও কি এই প্রতিনিধি দল পাঠাতে পারত? দেশ জুড়ে প্রশ্ন উঠতো না? আপনি আগে আপনার প্রশ্নের উত্তর দিন যে কেন্দ্রীয় প্রতিনিধি দল কখন পাঠিয়েছে। শপথ নেওয়ার 24 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছে, আর সেই কেন্দ্রীয় প্রতিনিধি দল প্রথমে তো কাজ করতে হবে। কত মানুষ মারা গেছে আপনি দেখুন, কত কার্যকর্তা মারা গেছে, সেটা আপনি কই বলছেন না তো। অমিত বাবু আগে শুনতে দিন, আগে শোনার ধৈর্য রাখুন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে আমার মাথা নত করে দাও, সেই চোখের জলে ডুবাও। ইন্দ্রজিৎ বাবু প্লিজ। হ্যালো, হ্যাঁ অমিত বাবু, বলুন যে আপনি যে বলছেন যে দিলীপ ঘোষের বদলার রাজনীতি, সেই রাজনীতির হয়ে আপনি জাস্টিফাই করছেন। আপনি বলুন জায়গায় জায়গায় শীতলকুচি হবে, সেই কথার উত্তর আপনি আগে দিন। আপনি বলুন রাহুল সিনহা যখন বলেছেন যে 4 জন কেন 8 জন কেন্দ্রীয় বাহিনী 8 জনকে কেন মানলো না, সেইটার আগে উত্তর দিন। তার মানে আপনি আজকে এইখানে বসে বিরোধী দলে থেকে আপনি সেগুলোকে জাস্টিফাই করছেন। আপনাদের তো লজ্জা হওয়া উচিত। আপনারা আগে 5 বছর মুখে আঙুল দিয়ে বসে থাকুন। বাংলার মানুষ আপনাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে ছুঁড়ে ফেলে দিয়েছে। আপনাদের কোনো ইন্দ্রজিৎ বাবু, বিরোধীদের লজ্জা হোক। ইন্দ্রজিৎ বাবু আপনার কাছে আমার একটা কথা আছে। ইন্দ্রজিৎ বাবু, আপনার জন্য আমার একটা কথা আছে। বিরোধীদের লজ্জা হোক, ঘেন্না হোক, ভয় হোক, যা খুশি হোক, কিন্তু শাসকের এই তিনটে থাকলে চলে না। তিনটে থাকলে শাসকের গণতন্ত্রের সাধনায় সিদ্ধি লাভ হয় না। লজ্জা, ঘেন্না আর ভয়। শাসককে লজ্জা এবং প্রশ্ন নিয়ে বিরতিতে গিয়েছিলাম। আমি আবারও ফিরবো। বিজেপির তরফ থেকে অমিত বাবু আমার সঙ্গে রয়েছেন, দীপ্তিমান বসু রয়েছেন আমার সঙ্গে। আপনাদের দুজনের কাছে আমি একে একে আসবো। আমি প্রথম অমিত বাবুর কাছে যাই। অমিত বাবু, রাজ্য সরকারের ক্ষেত্রে রাজ্য সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলছেন যে রাজ্যের নির্বাচনের ফলাফলকে গ্রহণ করতে না পেরে, মেনে নিতে না পেরে, অন্তর থেকে গ্রহণ করতে না পেরে, মুখে যাই বলুন না কেন, কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন দল বিজেপি তারা রাজ্যকে বিব্রত করতে চাইছেন এবং সেই কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দল পাঠাচ্ছে। যদি সত্যি রাজ্যের পাশে দাঁড়ানোর ইচ্ছে থাকতো এই অতিমারির সময়, তাহলে করোনা মোকাবিলায় পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন। রাজ্যে হিংসার প্রশ্নে তড়িঘড়ি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দল না পাঠিয়ে শপথ নেওয়ার 24 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীকে বিব্রত করার চেষ্টা না করে, রাজ্য প্রশাসনকে বিব্রত করা বা চাপে ফেলার চেষ্টা না করে। অমিত বাবু, দেখুন, এখানে অনেকগুলো কথা বলার আছে। প্রথম কথা হচ্ছে যে আমরা কিন্তু যে পলিটিক্সটা করছি, আমরা সারা দেশ বা যে দেশ জাতি চিন্তা করছি, মানে সবার সব ধর্ম, সব জাতি, সবার চিন্তা করে করছি। আমরা কি বলছি মুসলমানকে সার্ভিস দেব না, বা আমরা বলছি আমরা হিন্দুকে সার্ভিস দেব না। আমরা বলছি জনগণ, অর্থাৎ ইন্ডিয়ার all Indian, all caste and creed, we are open to all, we are for everybody। পরিষ্কার কথা, আমি এটা একটা লাইনে আপনাকে বলে দিই, আমরা কোনো জাতপাতি করি না, এক নম্বর। সুতরাং আপনি দেখেন, যদি আজকে দেখেন, দিলীপ ঘোষ কি বলেছিল মানুষ সব দেখেছে ভালো করে। ভাই আমার কথা, বাংলার জনগণ মানুষ খুব ভালো করে দেখেছিল। আপনি জেনে নিন, আপনারও নেগেটিভ পলিটিক্স করেন, আপনি জেনে নিন, আপনার ভালো লাগবে, শুনে নিন আপনি এই কথাগুলো, প্লিজ ডিস্টার্ব করবেন না। আপনি আমার কথাটা শুনুন। ভারতীয় জনতা পার্টি 2024 সালে আসবো আপনার কাছে, আসবো পরে। অমিত বাবু শেষ করে নিন প্লিজ। সঞ্জয় বাবু প্লিজ, অমিত বাবুকে বলতে দিন। সঞ্জয় বাবু, অমিত বাবুকে বলতে দিন। আমি তো প্রশ্ন উত্তরে দিতে পারলাম না। আমার কথা কি শোনা যাচ্ছে?
একদম স্পষ্ট অমিত বাবু, বলুন, আপনি কন্টিনিউ করুন প্লিজ। বেশ, ধন্যবাদ। সুতরাং আমাদের একটাই লক্ষ্য, মানুষ যাতে ভালো থাকেন। আমরা আবারও পুরনো রটনা আমি বলি, সেটা হচ্ছে আমরা রুটি কাপড়া মাকানের চিন্তা করছি মানুষের, আমরা সবকা সাথ সবকা বিশ্বাসের কথা বলছি, আমরা পজিটিভ পলিটিক্স করি, আমরা ভোট ব্যাংকে বিশ্বাস করি না। এটা আমি বারবার বলছি, এখনো বলছি, কালও বলবো। সুতরাং আর কোভিড মোকাবেলা হলো যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাফ করবেন, যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে করতে চেয়েছিলেন সেটা তো মানছেন না কেউ। আমরা যদি আজকে নিজেরা একটু ঠিক থাকতাম তাহলে we would have been the first position in being okay. সেটা তো হচ্ছে না, জিনিসগুলো কেউ মানছেন না। একটা পার্টিকুলার কমিউনিটি আমরা দেখেছি কোভিডের সময়, যেখানে পুলিশ তাদেরও ছেড়ে দিয়েছেন, তারা যা ইচ্ছে করছেন, তারা মাস্ক পরছেন না। আমি সরাসরি যদি আপনি খিদিরপুর এরিয়ায় যান, আপনি দেখবেন তারা মাস্ক ছাড়া ঘুরছেন। কেন? নিয়মটা সবার জন্য সমান, এবং রোগটা কাউকে বলে আসবে না, কোনো ধর্ম জাতি বলে রোগ আসবে না, এরকম নয়। কোভিড কি বলে দেবে ভাই? আমি সরাসরি দীপ্তিমান বাবুর কাছে যাব। দীপ্তিমান বাবু, একটি নতুন শপথ নেওয়া রাজ্য সরকার, নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মুখ্যমন্ত্রী, কিন্তু আমি বলছি টার্ম অনুযায়ী তিনি তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু এই রাজ্য সরকারটা তো নতুন করে, এই রাজ্য মন্ত্রিসভা তো নতুন করে শপথ নিচ্ছে। সেই মন্ত্রিসভাকে ফাংশন করবার জন্য আরেকটু বেশি সময় দেওয়া কি কাম্য ছিল না? নিশ্চিতভাবে অত্যন্ত দুঃখজনক রাজ্যে হিংসার ঘটনা, কিন্তু 24 ঘন্টার মধ্যে 16 জনের খুন হওয়া যতটা দুঃখজনক, যতটা দুর্ভাগ্যজনক, রাজ্য প্রশাসনের প্রোঅ্যাক্টিভনেস সেই সময় না থাকাটা যতটা দুর্ভাগ্যজনক, ততটাই কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে হবে না মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলছেন যে 24 ঘন্টার মধ্যে টিমটা পাঠিয়ে দেওয়া? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আরেকটু সময় দিলে কি এটা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকতো না, এমন একটা পরিস্থিতি তৈরি হতো না? না, আমি অনির্বাণ, প্রথম কথা, তোমার এই প্রশ্নটার উত্তর দেওয়ার পরে আমি 2 মিনিট সময় চাইবো। প্রথম কথা হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে তো 11 জন খুন হয়ে গেছিল, সেটাও তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ভাবা উচিত ছিল যে 11 ঘন্টা খুন 24 ঘন্টার মধ্যে হয়ে গেছিল পোস্ট রেজাল্ট ভায়োলেন্সের জন্য। করোনার কারণে একটা হাহাকার চলছে, সঙ্গে পোস্ট দীপ্তিমান বাবুর কাছে ফিরবো, কোনো কারণে কানেক্টিভিটিতে প্রবলেম হচ্ছে দীপ্তিমান বাবুর সঙ্গে। আমি আরেকবার ইন্দ্রজিৎ বাবুর কাছে যাই। ইন্দ্রজিৎ বাবু, আমার প্রশ্ন, আমি দীপ্তিমান বাবুর কাছ থেকে আমার এই প্রশ্নের উত্তর নেব, আপনার কাছে আমি অন্য প্রশ্ন নিয়ে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় যে এত আপত্তি তুলছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সফর নিয়ে বা স্বরাষ্ট্র মন্ত্রকের দল পাঠানো নিয়ে, এটাও তো প্রশ্ন, রাজ্য সরকারের যা করণীয় ছিল, রাজ্য সরকারের তৎপরতা যদি তার মতো করে থাকতো তাহলে নিশ্চিতভাবে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসতো না। কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার পক্ষে বা তাদেরকে পাঠানোর পক্ষে যে যুক্তিগুলো, সেটা কেন্দ্রীয় সরকার দিতে পারতো না। আর আমার দ্বিতীয় প্রশ্ন, করোনা মোকাবিলার কথা বারবার বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রকের এলে করোনা মোকাবিলার সমস্যা কোথায় হচ্ছে? করোনা মোকাবিলা যেভাবে চলছে চলুক না, সেখানে তো তারা বাদ দিতে পারেননি কিছু, বদ্ধ রাখতে পারেননি কিছু, তারা তো বলেননি আমরা পাঠিয়েছি স্বরাষ্ট্রমন্ত্রকের, এরা ফিরে এসে রিপোর্ট না দেওয়া পর্যন্ত রাজ্য সরকার করোনা মোকাবিলার কোনো কাজ করতে পারবে না। আজকে করোনা মোকাবিলায় প্রথম থেকে আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী তিনি ব্যর্থ। আজকে কেন 8 দফায় ভোট হবে, কেন বাংলাকে দখল করতে হবে, সেটাই হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে সব থেকে বড় আগে অধিকার ছিল, যেটা কোভিড মোকাবিলার তার যে কর্তব্য, প্রধানমন্ত্রীর যে কর্তব্য, সেই কর্তব্য থেকে তিনি একেবারে সরে গেছেন। কেন 8 দফায়, কেন তিনি সিদ্ধান্ত নিতে পারলেন না, কেন তিনি নির্বাচন কমিশনের কাছে ভোটের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেননি, নির্বাচন কমিশন নিয়েছে। দুর্ভাগ্যজনক হলো আপনারা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা স্বীকার করতে চান না, এবং বারবার ক্ষমতায় ফেরার পর আপনারা সম্পূর্ণ ধন্যবাদটা, সম্পূর্ণ কৃতিত্বটা মানুষকে দেন। অবশ্যই মানুষকে দেবেন, মানুষ আপনাদের ভোট দিয়েছেন, কিন্তু নির্বিঘ্নে ভোট সম্পন্ন করবার জন্য নির্বাচন কমিশনকে শেষ ধন্যবাদ দিয়েছিলেন আপনারা 2011 সালে, তারপরে আবার 2014 সালে, তারপরে আর দেননি। আমি প্রশ্নকে সরিয়ে রাখছি, নির্বাচন কমিশনের কাজ শেষ হয়ে গেছে, এখন রাজ্য সরকার কাজ করছে, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত মুখ্যমন্ত্রী। আমার প্রশ্ন আপনার কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি ঠিকভাবে কাজ করতো তাহলে কি কেন্দ্রীয় প্রতিনিধি দলকে পাঠানোর জন্য যুক্তি খুঁজে পেত কেন্দ্রীয় সরকার? আরে আপনি আগে আমার এই প্রশ্নের উত্তর দিন, কখন কেন্দ্রীয় প্রতিনিধি পাঠিয়েছে? শপথ নেওয়া 24 ঘন্টাও তো পেরোয়নি, কেন্দ্রীয় আজকে রাজ্য সরকারকে তো কাজ করতে দিতে হবে, কাজ করতে দিতে। মারা গেছে তো, সেটা দেখছেন না আপনি? হ্যাঁ, ইলেকশন কমিশনের তো নিয়ন্ত্রণে ছিল। ইলেকশন কমিশন কি করছিল? আপনি বলুন, ইলেকশন কমিশন কি করছিল? ইলেকশন কমিশন স্বরাষ্ট্র দপ্তর তো পুরো চালাচ্ছিল, ইলেকশন কমিশন নিয়ন্ত্রণ করছিল। সে তখন কি করছিল? তখন আপনারা কেন বলতে পারেননি?
ইলেকশন কমিশনের নিয়ন্ত্রণে যখন স্বরাষ্ট্র মন্ত্রক দপ্তর তার অঙ্গুলি হেলালে ইলেকশন কমিশনের যখন দায়িত্ব ছিল তখন আমরা তাদের নালিশ জানিয়েছি, যখন ইলেকশন কমিশনে ছিল তখন জানিয়েছি 2 তারিখ ভোটের পর আপনারা যা করেছেন সেটা বলতে হবে আমাকে নতুন করে। আমি যেখানে ভদ্রলোকের হাত জোর করে বলছি আপনারা করবেন না, গরিব মানুষদের ঘর ভাঙবেন না, তারা খেতে পাচ্ছেন না। আমি এখান থেকে আলোচনাটাকে একটু এগোনোর চেষ্টা করবো, কারণ আমার এখনো মনে হচ্ছে ইন্দ্রজিৎ বাবু, আমি গতকালও কথাটা বলেছিলাম, এখনো মনে হচ্ছে কোথাও একটা সবাই ইলেকশন ইনার্শিয়ার মধ্যে আটকে আছেন। আমি আজকের অনির্বাণের অগ্নিবাণে আজকের ব্রহ্মাস্ত্র নিন, আজকের ব্রহ্মাস্ত্র, অনির্বাণের অগ্নিবাণে আজকের ব্রহ্মাস্ত্র। করোনাকে ঢাল করে কি রাজনৈতিক হিংসা থেকে দৃষ্টি ঘোরাতে চাইছে রাজ্য? করোনাকে ঢাল করে কি রাজনৈতিক হিংসা থেকে দৃষ্টি ঘোরাতে চাইছে রাজ্য? আমি ব্রহ্মাস্ত্রের এই প্রশ্ন নিয়ে আলোচনায় আসবো, সঞ্জয় বাবু হাত তুলছিলেন, সঞ্জয় বাবু প্লিজ। দেখুন, আমি আপনাকে প্রথমে একটা কথা বলি, করোনাতে যে গত বছর যেভাবে দিদি কাজ করেছিল সেটা তো মানে অকল্পনীয় কাজ উনি করেছেন, তো কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। আমার কথা হলো এইমাত্র আপনার অগ্নিবাণটা আমি অগ্নিবাণটার জবাবটা যেটা আছে সেটা আমি আপনাকে দিচ্ছি, বলছি এখন কেন অমিত রায় হাত জোর করছেন? হাত জোর করার কারণ যে ভায়োলেন্সটা ভারতীয় জনতা পার্টি করেছে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে, দিলীপ ঘোষ থেকে, এমনও দিলীপ ঘোষ করে যে দিদির ভাইদেরকে বউ আর বাচ্চা দেখার সুযোগ দেবো না। আর ওদের যে একজন হাওড়ার ক্যান্ডিডেট ছিল উপেন্দ্র রায়, ওই যে 2 তারিখের পরে ঘর থেকে বেরোবি না, বিজেপির যে ক্যান্ডিডেট, এই যে ভাষাটা যে বলেছে, আজ অমিত রায়কে হাত জোর ছাড়া কোনো উপায় নেই। কেন বলুন তো? কোথাও তৃণমূল আক্রমণ করছে না, যেখানে আক্রমণ হচ্ছে সেটা জনগণ একত্রিত স্বতঃস্ফূর্তভাবে ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য রাস্তায় নেমেছে। মা বোনদেরকে যদি কোনো মহিলাকে যদি বলে রোগড়ে দেবো, বাংলার মহিলারা যদি বোম্বে গিয়ে কাজ করেন তাহলে ড্যান্সের কাজ করেন বা প্রস্টিটিউটের ধান্দা করেন, এসব যদি ওদের তথাগত রায় বলেন, তো বাংলার মহিলা মা বোনেরা কি করবে? তার তো যোগ্য জবাব দিবে, সে জায়গাটা ভেবে চিন্তা কোনো লাভ নেই। আর আমরা এই জায়গাটা কোনো ডাইভার্ট করছি না। আপনাকে আমি বলছি, ইলেকশন কমিশন অমিত শাহ আর নরেন্দ্র মোদীর ইনস্ট্রাকশনে চলে, এটাই সব থেকে বড় ব্যাপার। নিরপেক্ষতা রাখতে না পারার জন্য ওদের একজন লয়ার পদত্যাগ করেছে, বলছে আমি এরকম লয়ার হতে চাই না, কোর্টে গিয়ে আমাকে জবাব দিতে হয়। তারপরেও তৃণমূল কংগ্রেস বারবার সমস্ত নির্বাচনে জয়ী হয় এবং তৃতীয়বারের জন্য জয়ী হয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মসনদে ফের বসলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। অসাধারণ যুক্তি, আমি এই যুক্তির খণ্ডন করার চেষ্টা করব না, তার কারণ আমার ধারণা আপনার কথার মধ্যেই স্ববিরোধিতার মধ্যে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। আমার একটা বিরতির সময় আছে, বিরতির পর ফিরে আসবো অনির্বাণের অগ্নিবাণের সঙ্গে। থাকুন রিপাবলিক বাংলায়। আমি পার্থপ্রতিম বাবুর কাছে যাব। পার্থপ্রতিম বাবু, একদিকে আপনি বলছিলেন দুদিকেই রাজনীতি চলছে, একটা দিকে এই রাজনৈতিক হিংসা সেটা নিশ্চিতভাবে রাজনৈতিক, এবং অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দল পাঠানো সেটাও আপনার রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা বলেই মনে হয়েছে। কিন্তু আমার প্রশ্ন, এই দুদিকে রাজনীতির মাঝখানে যেভাবে করোনাকে রাখা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন করোনা মোকাবিলায় কেন্দ্রের মন নেই, করোনাকে কিভাবে রাজ্য সরকার সামাল দিতে পারে তার জন্য পাশে এসে দাঁড়ানোর চেষ্টা নেই, শুধুমাত্র নতুন সরকারকে অপদস্থ করার চেষ্টা হচ্ছে, নতুন সরকারকে চাপে রাখার চেষ্টা হচ্ছে রাজনৈতিকভাবে। এখন এই প্রশ্নটাও উঠছে, রাজনৈতিক হিংসার এত বড় ঘটনাগুলোর পর, 16খানা প্রাণ, অমূল্য জীবন চলে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন একথা বলছেন, কেন্দ্রের দিক থেকে কোনো ত্রুটি থাক বা না থাক করোনা মোকাবিলায়, করোনাকে ঢাল করে কি রাজ্য সরকারও কিছুটা হিংসা থেকে নজর ঘোরাতে চাইছে? অনির্বাণ, করোনাকে ঢাল করে দুটো সরকারই, যারা কেন্দ্রে আছেন এবং রাজ্যে আছেন, তারা আসলে নজর খানিকটা ঘোরাতে চাইছেন মানুষের। আমি এই কারণে বলবো, আমি ঠিক এই 3 দিন আগে শপথ নেওয়া তৃতীয় তৃণমূল সরকারের কথা বলছি না, তৃতীয়বারের। আমি বলছি এর আগে পর্যন্ত হচ্ছে যে তৃণমূল সরকার ছিল গত 1 বছর বা গত 1 বছর কেন্দ্রের যে সরকার ছিল, তারা এই দুটো সরকারই হচ্ছে যে কোভিড মোকাবিলার একটা অভিজ্ঞতা ছিল। এবং আমার এই কারণের জন্য বলছি যে এই যে কোভিডকে আটকানোর যে পরিকল্পনা আজ থেকে 8 মাস আগে নেওয়ার কথা ছিল এই দুই সরকারেরই সম্মিলিতভাবেই, ইনফ্যাক্ট তারা মিজারেবলি ব্যর্থ হয়েছেন। এখন মরণকালে হরিনাম করে লাভ নেই,
ফলে এখানে কিছু মানুষের মৃত্যু অনিবার্য যে জায়গায় আমরা গেছি, এবং সেখানে দাঁড়িয়ে যে নীতিপঙ্গুত্বের জায়গাটা অনির্বাণে, যে রাষ্ট্র কোথায় হচ্ছে যে এই কোভিডকে ঢাল করে তারা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছেন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে। এক হচ্ছে যে দেশের টিকা উৎপাদন কিভাবে হবে তার নীতি ঠিক নেই, দেশের টিকার বিলি কি করে হবে, ডিস্ট্রিবিউশন তার ঠিক নেই। আবার হচ্ছে এক দেশ এক রেশন এক নাগরিকত্ব এক গান এক স্লোগান, তারা হচ্ছে যে একটা দেশে 3 রকম দানের টিকা কি করে অ্যালাউ করছেন, টিকাকে মানুষের অধিকার হিসেবে গণ্য করা হচ্ছে না। আমি বলছি এই প্রত্যেকটা বিষয় অত্যন্ত সেন্সিটিভ। এটা অপরচুনিটি নয় মানুষের জীবনের টিকা আজকের, এটা মানুষের অধিকার। আমাদের মতো প্রান্তিক দেশের মানুষকে ভ্যাকসিনেট না করতে পারলে আপনি এর থেকে রেহাই পাবেন না। এখানে দাঁড়িয়ে আমি বলবো আমাদের রাজ্য সরকার তাদেরও যে উদ্যোগ গত 6-7 মাস ধরে নেওয়ার কথা ছিল তারা নেননি, কেন্দ্র নেননি। অক্সিজেনের প্রশ্ন হচ্ছে, আমি বলছি যে এই রাজ্যে যে মারামারির জন্য এত অক্সিজেন এরা কোত্থেকে পাচ্ছে না আমি জানি না, কিন্তু যেখানে রাজ্যে অক্সিজেনের প্ল্যান্ট নেই, অক্সিজেন দেশে হচ্ছে প্রোডাকশনের ব্যবস্থা আছে, রাজ্যে আছে তার ডিস্ট্রিবিউশন নেই, হাসপাতাল অবধি পৌঁছানোর ব্যবস্থা নেই। সঙ্গত প্রশ্ন আমি দীপ্তিমান বাবুর কাছে আসবো। দীপ্তিমান বাবু শেষমেশ রাজনীতি জিতে যাবে আর অতিমারি তার ফাঁক দিয়ে সেও কি জিতে যাবে, আর সাধারণ মানুষ একমাত্র হারবে এই লড়াইটা? না না, সাধারণ মানুষ জিতবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি যে কথাটা বলছিলাম আমি অনেকক্ষণ দীপ্তিমান সঙ্গে আবারও যোগাযোগের সমস্যা হলো। আমি অমিত বাবুর কাছে ফিরবো একদম। কোথাও ওকে, হ্যালো, হ্যাঁ প্লিজ কন্টিনিউ করুন দীপ্তিমান দা প্লিজ। হ্যাঁ, রাজনীতি নীতির সঙ্গে নীতির লড়াই, কোথাও কথার সঙ্গে কথার লড়াইও বটে। কিন্তু কথার লড়াইয়ে যদি প্রাণ যায়, কথার লড়াইয়ে যদি দলীয় রমণী ধর্ষিতা হয়, কথার লড়াইয়ে যদি বাড়ি ভাঙচুর হয়, কথার লড়াইয়ে যদি মানুষ তার বাড়ি থেকে বিচ্ছিন্ন থাকে, এবং এই টিভি চ্যানেলে বসে কোনো বিশিষ্ট মানুষ টিএমসি পক্ষের হন আর যে পক্ষের হন তিনি যদি সেইটাকে জাস্টিফাই করেন যে আগে কি কথা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এগুলো হয়েছে, তাহলে মানবতা বেঁচে থাকে কোথায়? আমার প্রশ্ন এটা। প্রথম কথা হচ্ছে যে কথার লড়াই, মঞ্চের লড়াই, মঞ্চে কথকতার লড়াই, এটা তো আমরা আগে দেখেছি। তৃণমূল কংগ্রেসের যিনি প্রধান, এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো বলেছেন যে প্রধানমন্ত্রীকে আমি কোমরে দড়ি বেঁধে ঘোরাবো, কিন্তু কোমরে দড়ি বেঁধে তিনি ঘোরাতে পারেননি, পারতেনও না। কিন্তু তা সত্ত্বেও কিন্তু সেই রকম হিংসা কিন্তু সেইভাবে হয়নি। কথা হতেই পারে, মঞ্চে দাঁড়িয়ে কথা হতেই পারে, কিন্তু তার মানে কি, তার উত্তর কি হিংসায় হবে? তার উত্তর কি খুন হবে? কথায় যদি মানুষ কেউ কাউকে আক্রমণ করে, তার উত্তর যদি পরবর্তীকালে কর্মীর প্রাণহানি হয়, তো আমি আপনার কথা সূত্র নিয়ে দীপ্তিমান বাবু, আপনার কথা সূত্র নিয়ে আমি ইন্দ্রজিৎ ঘোষের কাছে যাবো। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন ইন্দ্রজিৎ বাবু। যাই ঘটে থাকুক না আগে কেন, কিন্তু এই মুহূর্তটা হচ্ছে গভর্ন করার সময়, সেই গভর্নেন্স নিয়েই প্রশ্ন উঠছে। একদম আপনি যে কথাটা বলছেন তার সাথে আমি 100% একমত। হ্যাঁ প্লিজ কন্টিনিউ করুন প্লিজ। অডিওতে সমস্যা হচ্ছে একটুখানি, যদি আরেকবার প্রশ্নটা করেন। ইন্দ্রজিৎ বাবু বলুন প্লিজ। হ্যাঁ, আপনার কথা আমি 100% একমত। অবশ্যই প্রথমে রাজনীতি নয়, একদম রাজনীতি নয়, আগে গভর্নেন্স। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর, তৃতীয়বার সরকারে আসার পর নবান্নেতে বসে কিন্তু সবার আগে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে কোনো রকম ভায়োলেন্স নয়, যদি